সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। হালুয়াঘাট অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে বোর পরমাণু মডেল। তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো, তোমাদের রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় পরমাণু গঠন, এবং যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছো, তোমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের একটা টপিক। তোমরা জানো বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে পরমাণু মডেল সম্পর্কে তার নিজস্ব একটা মতবাদ দেন। এটাকে রাদারফোর্ড পরমাণু মডেল বলে। এই মডেলে বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। বিজ্ঞানী নিলস বোর 1913 সালে এই ত্রুটির আলোকে তার মতবাদ দেন। এটাকে বোর পরমাণু মডেল বলে। তার এই মডেলটি ম্যাক্স প্লাঙ্কের বিকৃত কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। এই তত্ত্ব অনুসারে কোনো বস্তু একটি নির্দিষ্ট পরিমাণ বা তার সরলগণিতিক সমান শক্তি বিকিরণ অথবা শোষণ করে। শক্তির এই নির্দিষ্ট একক পরিমাণকে কোয়ান্টাম বলে। আর এই কোয়ান্টাম শক্তি বিকিরিত রশ্মির ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সমানুপাতিক। আমরা এভাবে লিখতে পারি, ই ভেরিয়াসেস নিউ বা ই ইকুয়াল টু এইচ নিউ। এখানে ই হচ্ছে শক্তি, এইচ প্লাঙ্কের ধ্রুবক, আর নিউ হচ্ছে কম্পাঙ্ক। তাহলে ই এর একক আমাদের জানা আছে জুল, আর নিউ পার সেকেন্ড বা হার্জ। তাহলে এইচ এর একক কি হবে? আমরা এই সমীকরণ থেকে এইচ এর একক লিখতে পারি, এইচ নিউ ইকুয়াল টু ই বা এইচ ইকুয়াল টু ই বাই নিউ। তাহলে এককটা হবে এরকম, শক্তির একক হচ্ছে জুল আর কম্পাঙ্কের একক হচ্ছে পার সেকেন্ড বা জুল সেকেন্ড। তাহলে এইচ এর একক হচ্ছে জুল সেকেন্ড। এইচ এর একটা নির্দিষ্ট মান আছে, এটা হচ্ছে এইচ ইকুয়াল টু 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড বা -37 কিলো জুল সেকেন্ড এভাবে লিখতে পারি। তাহলে কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বোরের উল্লেখযোগ্য প্রস্তাব হলো, বোর মডেলের উল্লেখযোগ্য প্রস্তাব হলো শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, কণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, এবং 3 নম্বর হচ্ছে শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের আলোচনায় আসি আমরা শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। তাহলে বোরের তত্ত্ব অনুসারে পরমাণুতে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথে পরিবহন করে এবং প্রত্যেক শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতাটাও নির্দিষ্ট, এবং একটা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ক্ষমতা 2n²। তাহলে আমরা প্রথম যে প্রস্তাব আছে এই প্রস্তাব নিয়ে আলোচনা করছি। কারণ প্রত্যেক শক্তি স্তরে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে
এবং ওই প্রতিটি প্রধান শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। যদি n এর মান 1 হয়, n এর মান 1 2 3 ইত্যাদি, n = 1 হলে প্রথম শক্তিস্তর বা কে শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 1² 2 × 1 = 2। প্রথম শক্তিস্তরকে প্রধান শক্তিস্তরকে কে শেল, দ্বিতীয় প্রধান শক্তিস্তরকে এল, তৃতীয় প্রধান শক্তিস্তরকে এম এবং চতুর্থ প্রধান শক্তিস্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে n = 4 হলে, n = 2 হলে দ্বিতীয় প্রধান শক্তিস্তরে বা এল শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × n এর মান হচ্ছে 2 অর্থাৎ 2² 2 × 4 = কত? 8। একইভাবে আচ্ছা এটা মুছে দিলাম। একইভাবে n = 3 হলে প্রধান শক্তিস্তর, তৃতীয় প্রধান শক্তিস্তর বা এম শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 3² = 2 × 9 18। একইভাবে n = 4 হলে n শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 4² = 2 × 16 = 32। ক্লিয়ার? অর্থাৎ প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্দিষ্ট 2n²। n এর মান 1 হলে 2 × 1² অর্থাৎ 2, n এর মান 2 হলে 2 × 2² অর্থাৎ 2 4 4 2 8। দ্বিতীয় শক্তি স্তরকে আমরা প্রধান শক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ, এল শেলও বলা যায়। এবং তৃতীয় প্রধান শক্তি স্তর 2 × 3² n এর মান 3 অর্থাৎ 18। চতুর্থ 2 × 4² অর্থাৎ 2 × 16 32টি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? এই প্রধান শক্তি স্তরকে আবার কতগুলা উপশক্তি স্তরে ভাগ করা হয়েছে। প্রধান শক্তি স্তরকে অরবিট এবং উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয়। একে এল দ্বারা সূচিত করা হয়। এল এর মান 0 1 2 3 ইত্যাদি। আর এই অরবিটাল সমূহের নাম হচ্ছে এস পি ডি এফ। এস নামের উৎস হচ্ছে শার্প, অর্থাৎ শার্প থেকে এস আসছে। এস নামের উৎস হচ্ছে শার্প, এস ইজ শার্প। এস পি হচ্ছে প্রিন্সিপাল, ডি ডিফিউজ, এফ ঠিক আছে। এই অরবিটালগুলোর নাম কি? অর্থাৎ উপশক্তি স্তরগুলোর নাম হচ্ছে এস পি ডি এফ। এস নামের উৎস হচ্ছে শার্প, শার্প থেকে এস। পি নামের উৎস হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল থেকে পি। ডি নামের উৎস হচ্ছে ডিফিউজ, ডিফিউজ থেকে ডি। এবং এফ হচ্ছে ফান্ডামেন্টাল। এবং এইখানে উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্দিষ্ট, সেটা হচ্ছে 2l+1। তোমরা জানো এল এর মান কত বলছিলাম? এল = কত? 0 1 2 3। ঠিক আছে। আমি যদি 0 বসাই তাহলে আমরা কার মান পাবো? এস। এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এস অরবিটালে এটা হবে
এখানে লিখে দিই L equal to 0 হলে S এর ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন হবে 2 into 0 plus 1 অর্থাৎ 2 into 1 equal to 2 SP L equal to 1 হলে P তে ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে প্লাস 1 equal to 2 into 1 plus 1 অর্থাৎ 2 into 3 equal to কত 6 আবার L equal to 2 হলে D তে ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে 2 into 2 plus 1 অর্থাৎ 2 এর 4 5 2 into 5 equal to 10 L equal to 3 হলে F এ ইলেকট্রন সংখ্যা হবে 2L plus 1 equal to 2 into 3 plus 1 3 2 6 আর 7 14 equal to 14 অর্থাৎ আমরা সংক্ষেপে লিখতে পারি S এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, P এর সর্বোচ্চ 6, D 10 এবং F হচ্ছে 14। ঠিক আছে, তাহলে প্রথম যে প্রধান শক্তি স্তর আছে এখানে অরবিটাল কয়টা আছে? একটা, 1s। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে অরবিটাল কয়টা আছে? দুইটা, 2s 2p। এবং তৃতীয় যে প্রধান শক্তি স্তর আছে ওইখানে অরবিটাল কয়টা আছে? তিনটা, 3s 3p 3d। এবং চতুর্থ শক্তি স্তরে প্রধান শক্তি স্তরে অরবিটাল হবে 4টি, 4s 4p 4d 4f। মনে রাখার জন্য 1 1 2 2 3 3 4 4 অর্থাৎ 1 এ একটা অরবিটাল, 2 এ দুইটা অরবিটাল, 3 এ তিনটা অরবিটাল, 4 এ চারটা অরবিটাল, 4s 4p 4d 4f। ক্লিয়ার? এখন আসি 2 নম্বর যে প্রস্তাবটা আছে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। সম্পর্কিত প্রস্তাব লিখি। প্রস্তাব তোমরা জানো কোনো নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন যখন আবর্তন করে এর কৌণিক ভরবেগটা নির্দিষ্ট থাকে এবং তা h/2π এর সরলরৈখিক। অর্থাৎ কৌণিক ভরবেগ আমরা লিখতে পারি nh/2π নির্দিষ্ট। এখানে তোমরা ভরবেগ কি জানো? ভরবেগের গুণফল mv, এটা রৈখিক বেগ, আর কৌণিক ভরবেগ হচ্ছে m ওমেগা। ওমেগা হচ্ছে কৌণিক বেগ আর ভর হচ্ছে m ওমেগা কৌণিক ভরবেগ। বা লিখতে পারি আমরা mvr nh/2π। এখানে যেহেতু ওমেগা ইকুয়াল টু vr, এটা হচ্ছে কৌণিক বেগ, এটা হচ্ছে রৈখিক বেগ। কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে ওমেগা ইকুয়াল টু vr। ঠিক আছে, অর্থাৎ mvr ইকুয়াল টু nh/2π। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, ভর। ইলেকট্রনের ভর তোমরা জানো 9.11 × 10⁻⁻28 গ্রাম বা 9.11 × 10⁻31 কেজি। আর ভি হচ্ছে বেগ, এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ। আর এইচ তো প্লাঙ্কের ধ্রুবক, আগে বলা হয়েছে
তাহলে এই সমীকরণ থেকে আমরা সূত্রগুলো প্রথম সূত্র পেয়েছিলাম E/2 is নিউ। 2 নম্বর এখানে আরেকটা সূত্র আমরা পেলাম MVR E/2 NH/2π। ক্লিয়ার? তাহলে 2 নম্বর যে প্রস্তাবটা ছিল এটা কি কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। আবার বলছি যে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর সরলগুণিতিক। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি কৌণিক ভরবেগ E/2 NH/2π। n মানে 1 2 3 ইত্যাদি। m ভর, কৌণিক বেগ ওমেগা, আর ওমেগা আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে ওমেগা = vr, অর্থাৎ mvr = NH/2π। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, তোমরা জানো এটা, v হচ্ছে বেগ, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। এখানে আমরা আরেকটা সূত্র পেলাম। তাহলে 3 নম্বর প্রস্তাবটা আমরা আলোচনা করি। শক্তির বিকিরণ অথবা শোষণ সম্পর্কিত প্রস্তাব যেটা ছিল, এটা হচ্ছে কোনো একটা, আগেই বলেছিলাম, কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে যখন ইলেকট্রনটা ঘুরে ওই নির্দিষ্ট কক্ষপথে থাকাকালে কোনো শক্তির বিকিরণ অথবা শোষণ করে না। যখন ইলেকট্রনটা এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন শক্তির বিকিরণ অথবা শোষণ করে। যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে ইলেকট্রন তখন শক্তির বিকিরণ, এবং যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তির শোষণ ঘটে। অর্থাৎ এটা একটি নিউক্লিয়াস, এখানে আমরা একটা পরমাণু ইলেকট্রন কক্ষপথ দিলাম। একটি ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তির শোষণ হবে। আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে তখন শক্তির বিকিরণ হবে। ক্লিয়ার? তাহলে এই মানে স্থানান্তরিত যে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গেল, স্থানান্তরিত শক্তির পরিমাণটাও আমাদের আগে জানা আছে। এটা হচ্ছে শক্তি স্তর পার্থক্য, শক্তির পার্থক্য H নিউ। তোমরা আরেকটা সূত্র এখানে আমাদের জানা দরকার, এটা হচ্ছে তোমার আলোর বেগের সাথে সম্পর্ক। এটা তো ক্লিয়ার, তাই না? যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তির শোষণ এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তির বিকিরণ ঘটে। 3 নম্বর এই সূত্রটা আমাদের জানা আছে C/2 নিউ ল্যামডা। তাহলে আমরা এখানে লিখতে পারি hc/λ। এই দুইটা কম্বাইন করলে হয়, সুতরাং h নিউ = hc/λ। 4 নম্বর সূত্রটা এইভাবে লিখতে পারি আমরা, E অথবা ডেল E = hc/λ। এটাও লেখা যায়। তাহলে শক্তির পার্থক্য হলো h নিউ, নিউ হচ্ছে c/λ, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, c হচ্ছে আলোর বেগ, তোমরা জানো c হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? এখন আমাদের এখানে 4টা সূত্র আছে, এই সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যাগুলো সলিউশন করি। প্রথম গাণিতিক সমস্যা একটু খেয়াল করো।
তরঙ্গ দৈর্ঘ্য, বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 470 ন্যানোমিটার হলে এর কম্পাঙ্ক, এর ফ্রিকোয়েন্সি শক্তি ও শক্তি নির্ণয় করো। এই ঠিক আছে, তাহলে একটি বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 470 ন্যানোমিটার, এর ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল টু ওয়াট এবং শক্তি ইকুয়াল টু ওয়াট। তাহলে আমরা জানি সি ইকুয়াল টু কি নিউ ল্যামডা, যেহেতু ল্যামডার মান দেওয়া আছে আর সি এর মান আমাদের জানা আছে, তাই আমরা এখানে ফ্রিকোয়েন্সির মানটা বের করতে পারি সি বা নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, বা নিউ ইকুয়াল টু সি এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ল্যামডা হচ্ছে 470 × 10⁻⁹ মিটার, বা নিউ ইকুয়াল টু এই মানটা ভাগ করলেই আমরা পাবো। তাহলে আমরা কি পেলাম? ফ্রিকোয়েন্সি। এখন শক্তি। আবার খেয়াল করো কি দেওয়া আছে, একটি বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, এটা কি তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তাহলে ন্যানোমিটার আছে, এটাকে আমরা মিটারে কনভার্ট করলাম 10⁻⁹ মিটার। প্লাঙ্কের ধ্রুবক জানা আছে এবং আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ ইকুয়াল টু ওয়াট এবং শক্তি ইকুয়াল টু ওয়াট। তাহলে আমরা জানি সি ইকুয়াল টু কি নিউ ল্যামডা, বা নিউ ল্যামডা ইকুয়াল টু সি, ল্যামডা ইকুয়াল টু নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এখানে মানগুলা বসানোর পরে ভাগ করলেই আমরা ফ্রিকোয়েন্সির মানটা পাবো। এখন শক্তি, এবং শক্তি ইকুয়াল টু এইচ নিউ, বা ইকুয়াল টু এইচ হচ্ছে 6.626 × 10⁻⁻34 ইন্টু নিউ এর মানটা আমরা এখান থেকে নিব, ক্যালকুলেশন করলেই যে মানটা পাওয়া যাবে এটা এখানে দেওয়ার পরে গুণ করলেই আমরা ই এর মানটা পাবো, শক্তির মান। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা আমাদের আনসারটা আমাদের ক্লিয়ার। তার পরবর্তী যে গাণিতিক সমস্যা আছে এটা একটু দেখি। 2 নম্বর গাণিতিক সমস্যা। এটা আমরা এইটার সাহায্যে করব। ঠিক আছে, অ্যাম্পিয়ার ইকুয়াল টু NH/2π। এটা আরেকটু আমি ব্যাখ্যা দিই। অ্যাম্পিয়ার ইকুয়াল টু NH/2π, বা এখানে আমরা এইচ এর মানটা যদি বের করি, NH ইকুয়াল টু 2π MVR, বা এইচ হচ্ছে 2π MVR ডিভাইড বাই N। এখানে N, পাই এবং 2 ধ্রুবক। এটা নবম দশম শ্রেণীর জন্য এই আলোচনাটা আমি করছি, কারণ তোমাদের এখানে প্লাঙ্কের যে একক আছে ভিন্ন, আমরা লিখছি কি জুল সেকেন্ড, কিন্তু তোমাদের এখানে কি আছে এটি আমি বের করতেছি। বা এইচ ইকুয়াল টু, তাহলে এককটা আমরা কি লিখব, একক লিখব বড় একক, যেহেতু এই 2π ডিভাইড বাই N হলো ধ্রুবক, তাহলে বড় একক কি কেজি, বেগ একক মিটার পার সেকেন্ড, আর এখানে ব্যাসার্ধ একক মিটার। অর্থাৎ
আমরা লিখতে পারি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। সুতরাং এখানে আমরা প্লাঙ্কের মানটা, ধ্রুবকের মান 10⁻³ কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এই এককটা আমরা লিখতে পারি। জুল সেকেন্ড অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড দুইটি লেখা যায়। নবম দশম শ্রেণীতে এই এককটা আছে, তাই আমি এই এককটা বের করে দেখালাম। এখন গাণিতিক সমস্যায় আসি। 2 নম্বর, ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ আর, (10⁷ মিটার হলে বি ওয়াট। উদ্দীপকটা একটু বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ একটা পরমাণু, এর শক্তি স্তর কয়টি খেয়াল করো, 1 2 3, তিনটা শক্তি স্তর, এবং তিনটা শক্তি স্তরের মাঝে ইলেকট্রনটা আছে 3 নম্বর শক্তি স্তরে, এবং 3 নম্বর শক্তি স্তরে কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে বেগ কত? যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, বেগ আমাদের নির্ণয় করতে বলছে। আমরা 2 নম্বর সূত্রের সাহায্যে এটা সলিউশন করব। কি কি দেওয়া আছে দেখি। দেওয়া আছে কক্ষপথের ব্যাসার্ধ, r = 6.5 × 10⁻⁷ মিটার। m হচ্ছে 1 2 3 নং শক্তি স্তরে ইলেকট্রনটা আছে। আর আমরা জানি ইলেকট্রনের ভর কেজিতে নিব আমরা। n = 9.11 × 10⁻31 কেজি। আর h প্লাঙ্কের ধ্রুবক, h হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এই তো ইলেকট্রনের গতিবেগ, v = ওয়াট। আবার উদ্দীপকের সাথে মিল রেখে কি কি দেওয়া আছে একটু খেয়াল করো। ইলেকট্রনটা আছে, এটা হলো নিউক্লিয়াস। ইলেকট্রনটা আছে তোমার 1 2 3 নম্বর শক্তি স্তরে, এবং এই 3 নম্বর শক্তি স্তরের কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে 6.5 × 10⁻⁷ মিটার। এর গতিবেগ, ইলেকট্রনের গতিবেগ কত? প্রশ্ন। তাহলে ব্যাসার্ধ, আর যেহেতু 3 নম্বর শক্তি স্তর আছে, n = 3, ইলেকট্রনের ভর আমাদের জানা আছে, প্লাঙ্কের ধ্রুবক জানা আছে, ইলেকট্রনের গতিবেগ v = ওয়াট। আমরা জানি mvr = n/2π, বা v = n/2π nr, বা v = n এর মান হচ্ছে 3, প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻34 জুল সেকেন্ড,
ইন্টু 3.1416 ইন্টু এম হচ্ছে 31 কেজি, আর হচ্ছে 6.5 ইন্টু 10⁻⁷ মিটার। তাহলে আমরা জানি এম বি আর ইকুয়াল টু এন ইজ বাই 2 পাই, বি ইকুয়াল টু এম আর যদি নিচে নেই এন ইজ বাই 2 পাই এম আর। এখানে মানগুলো বসানোর পরে আমরা ক্যালকুলেশন করব। তোমরা এই ক্যালকুলেশনটা অবশ্যই ব্র্যাকেট দিয়ে করবে। ব্র্যাকেট দিয়ে শুরু করার পরে এই মানগুলো লেখার পরে ব্র্যাকেট ক্লোজ করবে, ক্যালকুলেটরে দিবে এবং মানগুলো শেষ করার পরে আবার ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে ইকুয়াল টু দিবে, মানটা বের হবে। আশা করি সবাই এই টপিকটা বুঝতে পেরেছো।